আমি সিকিউরিটি গার্ড ছিলাম। আমার রাতে ডিউটি থাকত। আমি যে বাড়িতে পাহারা দিতাম সেই বাড়ির মালিক একা থাকতেন। তিনি কম বয়সী মেয়েদের বাড়িতে নিয়ে আসতেন আর বলতেন এই মেয়েটার মা বাবা কেউ নেই, তাই আমি ওর বিয়ে দেব। আর 1 মাস পর সেই মেয়েটা কোথায় যেন উধাও হয়ে যেত, আর তার খোঁজ পাওয়া যেত না। একদিন উনি একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে আসেন। মেয়েটার মুখ ঢাকা ছিল। আমার দিকে তাকিয়ে সে কেঁদে ফেল। এটা দেখার পর আমার খুব অস্থির লাগছিল, তাই আমি মালিকের ঘরের দিকে গেলাম। ওখানে যাবার পর বাড়ির মালিক আমার সাথে। আমার নাম কৃষ। আমি একটা ধনী লোকের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করতাম। আমার বাড়ির অবস্থা ভালো না। আমার বুড় পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার সবথেকে ছোট মেয়েটিকে জন্ম দেবার সময় আমার স্ত্রী মারা যায়। আমার বড় মেয়ে সঙ্গীতা আমার বাকি মেয়েদের খেয়াল রাখে, কারণ আমার নাইট ডিউটি থাকে। আমি অনেক ছোটখাটো কাজ করার পর এই কাজটা পেয়েছিলাম। এই মালিকের অনেক বড় বাংলো ছিল। তিনি আমাকে রাতে বসার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন। ওই ঘরটার জন্য আমি ঠান্ডার সময়ও আরাম করে বসতে পারতাম। আমার কাজ করা অনেকটা সহজ হয়ে গেছিল। আমার মালিকের নাম সুভাষ সেন। উনি অনেক বড় মানুষ ছিলেন। শহরে উনার অনেক বড় বড় ব্যবসা ছিল। উনার কোনো পরিবার ছিল না। উনি একা থাকতেন। রাতে জেগে থাকা আমার কাজ ছিল, তাই আমি দেখতে পেতাম বাড়িতে কে আসছে আর যাচ্ছে। উনার সাথে দেখা করতে ওনার বন্ধুরা আর কর্মচারীরাই আসত। একদিন আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি হয়রান হয়ে গেলাম। সকালে আমি এই ব্যাপারে খোঁজখবর করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কাকে জিজ্ঞেস করব। আমি দেখেছিলাম যে একটা সুন্দর কম বয়সী মেয়েকে গাড়ি করে আনা হয়, আর সেই মেয়েটা বাড়ির ভেতরে চলে যা। মেয়েটাকে দেখে খুব উদাস লাগছিল। এখনও সেই মেয়েটা বাইরে আসেনি। সে বাংলোর ভেতরেই আছে। সেন বাবুর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস। আমি বাড়ির মালিককে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে। ওই মেয়েটিকে সেন বাবুর আত্মীয় তো মনে হয় না, কারণ আমি শুনেছি যে ওনার এই পৃথিবীতে কেউ নেই। মালি দাদা বলল এটি কোনো গরিব অসহায় মেয়ে হবে। চেহারা আর জামা কাপড় দেখে তো তাই মনে হল। আমি বললাম একটা গরিব অসহায় মেয়ের সেন বাবুর সাথে কি দরকার থাকতে পারে। মালি দাদা বলে আমি জানি না, তুমি নিজের কাজে মন দা। সেন বাবু খুব ভালো মানুষ। উনি আমাদের অনেক পয়সা দেন। আমি মালি আর তুমি সিকিউরিটি গার্ড, কিন্তু দেখো আমরা দুজনে কত ভালো বেতন পাই। এত টাকা বেতন তো কোনো শিক্ষিত মানুষও পায় না। আর আমাদের খুব বেশি কাজও থাকে না। আমি শুধু এখানে একটু আধটু পরিষ্কার করে দিই, তাতেই হয়ে যা। তোমার কাজ তো বসে থাকা। তুমি সারাদিন ঘুমো আর রাতে জেগে থাকো। ভালো খাবারও জুটে যায়। এইসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামিয়ে নিজের চাকরিটা আবার খেয়ে বসো না। মালি দাদা একদম ঠিক কথা বলেছে, কিন্তু কেন জানি না আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। 2 সপ্তাহ পর আবার একই ঘটনা ঘটে। একটা সরল মেয়েকে নিয়ে আসা হয়, আর তারপর থেকে সে এই বাংলোয় থাকতে শুরু করে। কিন্তু 1 মাস পর সেই মেয়েটা কোথায় যায় সেটা কেউ জানে না। এমনিতে সেন বাবু খুব ভালো মানুষ। উনার বাড়িতে রোজ ভালো ভালো পদ রান্না হতো, যা ওনার জন্য রান্না হতো। উনার সব কাজের লোকেরা সেই খাবারই খেত। বাড়িতে যা রান্না হতো তাই সবাই খেত। আমরাও তাই খেতাম। এমনটা নয় যে ওনার জন্য ভালো খাবার তৈরি হতো আর আমাদের জন্য খারাপ খাবার। ওই বাড়িতে কে না চাকরি করতে চায়। সবাই বলতো সেন বাবু জলের মতন পয়সা খরচ করেন, কিন্তু উনি কি কাজ করেন সেটা কেউ জানে না। আমি যতদূর জানতাম উনি সারাদিন বাড়িতে শুয়ে থাকেন, কাজে বেরোতেন না। তবে বড়লোকেরা কি আর আমাদের মতন কাজ করতে বেরো? মোবাইলেই তাদের সব কাজ হয়ে যায়। কাজ করার জন্য তারা লোক রাখে, আর নিজেরা সারাদিন আরাম করে। তারপর রাতে রিপোর্ট নেয় যে কাজটা হয়েছে কিনা। এবার যখন একটা মেয়েকে নিয়ে আসা হলো, তখন আমি একটু বিব্রত হলাম। ভাবলাম এসব কি হচ্ছে। এই মেয়েটাও খুব খারাপ অবস্থায় আসে। চোখে মুখে ভয় আর আশঙ্কা ফুটে উঠছিল। মনে হয় ওর কোথাও আঘাত লেগেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আমি এগিয়ে এসে সাহেবের লোকেদের জিজ্ঞেস করলাম ওকে কোথায় নিয়ে যাচ্ছ। তখনই সেন বাবু ওখানে চলে আসেন, আর আমি চুপ করে যাই। সেন বাবু জিজ্ঞেস করেন কি এত কথা হচ্ছে। উনার লোকেরা বলে কিছু না সাহেব, ইনি আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম উনি এক্ষুনি বলবেন তোমার এত বড় সাহস, তুমি আমার লোকেদের প্রশ্ন কর। সেন বাবু আমার কাছে এসে বললেন কি বক্তব্য তোমার। আমি বললাম কিছু না সাহেব, এরা ভেতরে ঢুকছিল রাতের বেলা, আর এটা আমার কাজ, তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কোথায় যাচ্ছে। উনি বললেন এই মেয়েটাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। ওর কেউ নেই, খুব সরল এবং অসহায়। আমি এমন কিছু লোক রেখেছি যারা এরকম মেয়েদের খুঁজে বার করে, যাদের এই পৃথিবীতে কেউ নেই, আর তাদেরকে এই বাড়িতে নিয়ে আসে। উনি নিজে থেকেই আমাকে সব কথা বলতে থাকেন। এই মেয়েগুলোর পরিবার বলে কিছু নেই, এরা রাস্তায় পড়ে থাকে। কম বয়সী মেয়ে রাস্তায় পড়ে থাকলে তাদের সম্মান নিয়ে টানাটানি হয়, তাই আমি এদেরকে আমার বাড়িতে নিয়ে আসি। কিছুদিন ওরা এখানেই কাজ করে। তারপর একটা ভালো ছেলে দেখে ওদের বিয়ে দিয়ে দিই। এটা শুনে আমার খুব ভালো লাগল। আমি ভাবলাম যে মানুষটা এত লোকের উপকার করে তার থেকে খারাপ কিছু আশা করাও পাপ।
আমি খুশি হয়ে বললাম, এটা তো একটা পবিত্র কাজ। খুব কম মানুষ এমন ভালো কাজ করার সুযোগ পা। ভগবান আপনার মঙ্গল করুক। সেন বাবু আমার কাঁধে হাত রেখে বলেন, তুমিও তোমার কাজটা খুব ভালোভাবে করছো। এইভাবেই কাজ করতে থাকো। আমি যেখানেই যেতাম ওনার সাথে যেতাম। উনি কখনো এমন কোনো জায়গায় যাননি যেটা দেখে আমার সন্দেহ। একদিন উনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কটি কন্যা আছে? আমি বলি, আমার 3টি কন্যা। তাদের মা বেঁচে নেই। তাদেরকে বাড়িতে একা রেখে আসতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, কাজের জন্য আসতেই হোক। বাবু আমাকে কিছু টাকা দিয়ে বললেন, আজ তোমার মেয়েদের জন্য কিছু ভালো জামা কাপড় আর মিষ্টি কিনে নিয়ে যেও। উনি সত্যিই খুব ভালো মানুষ, সবার কথা ভাবেন। আমি যখন আমার মেয়েদের জন্য ভালো জামা কাপড় আর মিষ্টি নিয়ে যাই, তখন তারা খুব খুশি হয়। ওরা সেন বাবুকে আশীর্বাদ করে। আমি এই চাকরিটা পেয়ে খুব খুশি ছিলাম। এখানে কাজ করে আমি টাকাও পেতাম, আর যার জন্য কাজ করতাম তিনিও একজন ভালো মানুষ ছিলেন। সবার খেয়াল রাখতেন। এমন একটা মানুষের জন্য কাজ করতে সবার ভালো লাগে। নিজেকে কখনো ছোট মনে হয় না। আমার কখনো নিজেকে চাকর মনে হতো না। মনে হতো আমি একজন শ্রমিক, যে এখানে তার নিজের কাজ করতে এসেছে। কারণ সাহেব কখনো আমাকে চাকরের মতো হুকুম করতেন না। একবার আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আমি হাত বাড়িয়ে সেনবাবুকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু দরজার সাথে ধাক্কা লেগে আমার হাতে চোট লেগেছিল। আমি যে সেন বাবুকে সরিয়ে না আনতাম, তাহলে উনার কাঁধটা গাড়ির কাচের সাথে গিয়ে ধাক্কা লাগত। সাহেব ড্রাইভারকে খুব বোকা দিলেন। বললেন, তুমি কি চোখ বন্ধ করে গাড়ি চালা? ঠিক করে গাড়ি চালাতে পারো না? বাবু আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। আমার হাতে ব্যান্ডেজ করান। হাসপাতালের সব খরচা উনি দেন। তারপর উনি বললেন, তুমি চাইলে একদিন বাড়িতে আরাম করতে পারো, তোমাকে কাজে আসতে হবে না। উনি আমাকে ধন্যবাদ দিলেন, বললেন আমি ওনার প্রাণ বাঁচিয়েছি। উনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন, একদিন আমি কাজে আসব না, তাই এই টাকা দিয়ে বাড়ির রেশন কিনতে। আমার বড় মেয়ের বয়স 5 বছর, মেজ মেয়ের বয়স 10 বছর, আর ছোট মেয়ের বয়স 5 বছর। তাদেরকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। সেন বাবু টাকা দিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল, না হলে এসব সম্ভব হতো না। আমি তো সঙ্গীতাকে স্কুলে ভর্তিও করাইনি। সে তো অশিক্ষিতই থেকে যেত। সে বলেছিল সে চায় না তার বোনেরাও তার মতন অশিক্ষিত থাকুক। তাই আমি আমার মেজ মেয়ে আর ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। আমার বড় মেয়ে বাড়িতে থেকে তাদের দেখাশোনা করত। তার বোনেরা স্কুলে ভর্তি হওয়ায় তার কাজ আরও বেড়েছিল। তাদেরকে সকালে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো, এইসব তাকেই করতে হতো। কিন্তু সে বলেছিল সে এইসব করবে। সে চায় না তার বোনেরা অশিক্ষিত থেকে যাক, কারণ সে জানত এই সমাজটা অশিক্ষিত লোকদের জন্য আরও কঠিন। একদিন রাতে আমি দেখি একটা বুড়ো লোক বাংলোর আশেপাশে ঘোরাঘুরি করছে। তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন, বারবার বাংলোর দিকে তাকাচ্ছিলেন আর ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। আমি ওনাকে থামিয়ে জিজ্ঞেস করি, বাবা কি হয়েছে? আপনার কি জল তেষ্টা পেয়েছে? আমার কাছে জল আছে, আপনি খাবেন? উনি বলেন, না, আমি খুব চিন্তায় আছি। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি শেষবার তাকে এই বাংলোর দিকেই আসছে দেখেছিলাম। আমি বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আমি কোনো মেয়েকে এদিকে আসতে দেখিনি। বৃদ্ধ মানুষটি মাথা চাপড়াতে চাপড়াতে বললেন, কে জানে আমার মেয়েটা কোথায় চলে গেল। সেই কখন থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি যদি তাকে দেখতে পাও তাহলে তাকে আমার কথা বলো, বলো যে তার বাবা তাকে খুঁজতে এসেছিল। আমি বললাম, আপনি কোন চিন্তা করবেন না, আমি পারলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। উনাকে দেখে আমার খারাপ লাগল। ভগবানকে বললাম তিনি যেন উনাকে সাহায্য করেন। একদিন সাহেবের একজন খুব বিশ্বস্ত লোক রমেশকে ফোনে কথা বলতে শুনি। তিনি ফোনে বলছিলেন যে তার মালিক তাকে সময় মতন পয়সা দেন না। বলছিলেন তিনি তো কাউকে সময় সময় মতন টাকা দেন না। ওনার অহংকার খুব বেড়ে গেছে। আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, তারপর আমাদেরকে টাকা দেয় না। আমি শুনে অবাক হয়ে গেলাম। সেনবাবুর মতন একটা ভালো মানুষের নামে এই লোকটা এই সব কথা বলছে। রমেশ সেনবাবুর খুব বিশ্বস্ত লোক। ওনার ফোন ধরা থেকে শুরু করে উনার সব কাজ ইনিই করেন। যার নুন খাচ্ছে তারই বদনাম করছে। আমি তো কখনো সাহেবের নামে এইসব কথা বলতে পারবো না, কারণ আমি জানতাম যে উনি খুব ভালো মানুষ। উনি খারাপ কিছু করতেই পারেন না। দুদিন পর আমার হাত ঠিক হয়ে যা, আর আমি কাজে যোগ দিই। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই রাতটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত। আমি কোনদিন ভুলব না সেই রাতের কথা। সেই রাতে রমেশ এবং সেন বাবুর আরেকটা লোক একটা মেয়েকে ধরে আনে। মেয়েটির বয়স 14-15 বছর হবে। তার মুখটা ঢাকা ছিল। যেই সব মেয়েদের নিয়ে আসা হতো তারা সবাই খুব ভয়ে ভয়ে থাকত। হয়তো তারা ভাবত তাদের সাথে খারাপ কিছু করা হবে, কিন্তু সেনবাবু তাদের ভালোর জন্যই নিয়ে আসতেন, যাতে ভালো ছেলে দেখে তাদের বিয়ে দিতে পারেন। আমি কখনো মেয়েগুলোর কাছে যেতাম না, কারণ সেটা আমার কাজ নয়। কিন্তু আজ একটা আশ্চর্য ঘটনা ঘটল। মেয়েটি আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এমনভাবে কাঁদছিল যে আমার মন খারাপ হয়ে গেল, কারণ আমিও 3 কন্যার বাবা। কে জানে এটি কার কন্যা? তার বাবা এই পৃথিবীতে আছে কিনা কে জানে।
তাকে দেখে আমার খারাপ লাগছিল। সাহেবের লোকেরা তাকে ভেতরে নিয়ে চলে গেল। আমি জানতাম যে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আগেও অনেক মেয়েকে দেখেছি, তারাও এইভাবে কাঁদত, ভয়ে ভয়ে থাকত। কিন্তু জানি না এই মেয়েটার মধ্যে কি এমন ছিল যে ও যখন থেকে ভেতরে গেছে তখন থেকে আমি ওর কথাই ভেবে যাচ্ছি। আমার মনটা খুব খারাপ লাগছিল। আমি চুপ করে বাকি রাতটা বসে রইলাম। অন্যদিন আমার একটু আধটু ঘুম চলে আস, কিন্তু আজ আমার একটুও ঘুম এলো না। বাংলোটা একেবারে নিঃশব্দ ছিল, মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম পাচ্ছিল না। সকাল সকাল যখন আমি বাড়ি গেলাম আর যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার হাত পা কেঁপে উঠল। আমার 2 মেয়ে উঠোনে শুয়েছিল আর দরজাটা খোলা ছিল। আমার বড় মেয়ে সঙ্গীতা বাড়িতে ছিল না। আমি তাকে চারিদিকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, তারা বল তারাও কিছু জানে না। তারা তাকে বাড়ি থেকে বেরোতে ও দেখুন। কিছুক্ষণ পর আমার মেজো মেয়ে ঘুম থেকে উঠে বলল, দিদি কাল বিকেলে ছোট বোনের জন্য বিস্কুট আনতে বেরিয়েছিল, কারণ সে খুব বায়না ধরেছিল। তোমাকে আমরা ফোন করেছিলাম, কিন্তু তোমাকে ফোনে পাইনি, তাই দিদি নিজেই বিস্কুট কিনতে বেরিয়েছিল, কিন্তু এখনও সে ফিরে আসেনি। আমি তৎক্ষণাৎ পুরো ব্যাপারটা বুঝতে পারলাম সঙ্গীতার কি হয়েছে। সেই দিন যে বৃদ্ধ মানুষটি আমাদের বাংলোয় এসে তার মেয়েকে খুঁজছিল, সেই মেয়েটি আমাদের আশেপাশেই থাকে, তাই তিনি খুঁজতে এসেছিলেন। আর কাল রাতে সেন বাবুর লোকেরা যেই মেয়েটাকে নিয়ে এসেছিল সে আর কেউ নয়, সে আমার মেয়ে সঙ্গীতা। সেই মেয়েটা আর সঙ্গীতার বয়স এক, আর তাই সে আমার দিকে তাকিয়ে কাঁদছিল। তা না হলে সঙ্গীতা এই সময় কোথায় থাকবে? তার মানে এরা সব মিথ্যে কথা বলেছিল। তারা নিরাশ্রয় অসহায় মেয়েদের তুলে নিয়ে আসত না, বরং তারা মেয়েগুলোকে অপহরণ করত। তাদের বিয়ে তো দিতই না, নিশ্চয়ই তাদের সাথে খারাপ কিছু করত। আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে সাহেবের বাড়ির দিকে রওনা দিলাম। যাবার আগে আমি মেয়েদেরকে বলে গেলাম, আমি যদি আর না ফিরি তোরা তোদের কাকার বাড়িতে চলে যা, কারণ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা সহজ হবে না। রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আজ আমি সোজা বাংলোর ভেতরে ঢুকে পড়লাম। সামনেই সেনবাবু বসেছিলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, কোনো জরুরি দরকার? আমি বললাম, সাহেব কাল রাতে যে মেয়েটাকে আনা হয়েছে সেই মেয়েটা কোথা? উনি বললেন, তুমি কেন জিজ্ঞেস করছো? আমি বললাম, ওই মেয়েটা খুব ভয় পাচ্ছিল তাই। উনি বললেন, এখন তো উপরের ঘরে আছে, কোনো ভালো ছেলে পেলে তার বিয়ে দিয়ে দেব। মেয়েটা খুব সুন্দর দেখতে। আমি শক্ত করে নিজের হাতের মুঠোটা বন্ধ করে নিলাম। রাগে আমার হাত পা কাঁপছিল। তার মানে ইনি একজন শয়তান মানুষ। এনার কর্মচারী রমেশ এনার নামে যেই কথাগুলো বলেছিল সব সত্যি। এতদিন আমার চোখ বন্ধ ছিল। আমি ভাবতেও পারিনি যে এই মানুষটা এরকম হতে পারে। যার সম্বন্ধে কথা বলছিল সে আর কেউ নয়, আমার নিজের মেয়ে। এর আগেও উনি কত মেয়েকে এখানে নিয়ে এসেছে আর মিথ্যে বলেছে যে আমি তাদের বিয়ে দেব। 1 মাস পর সে মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি। হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে, নয়তো কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে। আমি সেই মেয়েগুলোকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি আমার নিজের মেয়েকে নিশ্চয়ই বাঁচাবো। আমি চাইলে এক্ষুনি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি, কিন্তু তাতেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না। আমাকে এই শয়তান লোকটাকে শেষ করতে হবে, না হলে আজ সে আমার মেয়েকে নিয়ে এসেছে, কাল অন্য কোনো মেয়েকে নিয়ে আসবে আর তার সর্বনাশ করবে। আমাকে অন্য মনস্ক দেখে সেন বাবু জিজ্ঞেস করেন, কি ব্যাপার, চিন্তায় আছো মনে হচ্ছে? বাড়িতে সব ঠিক আছে তো? তোমার কি টাকার দরকার? তো এই না। উনি নিজের পকেট থেকে কিছু টাকা বার করে আমার দিকে হাত বাড়ালেন। আমি সেই টাকার দিকে তাকালাম। এই টাকা দিয়েই উনি আমার চোখে ধুলো দিয়েছিলেন। আমি আগে পিছে কিছু না ভেবে বন্দুক চালিয়ে দিলাম। আজ আমি একটা শয়তানকে শেষ করলাম। উনাকে খুব সহজভাবে মরতে দিলাম। আমি সঙ্গীতাকে উদ্ধার করতে ওপরের ঘরে গিয়ে পৌঁছলাম। দরজাটা খুলে যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আমার মেয়ে ওখানেই ছিল, কিন্তু তার মধ্যে প্রাণ ছিল না। সে আত্মহত্যা করেছে, আর সে এই দুনিয়ায় নেই। হয়তো সেন বাবু তার সাথে অশ্লীল আচরণ করেছে, তাই সে এমন একটা পদক্ষেপ নিয়েছে। আমি তাকে শেষবারের মতন দেখছিলাম। সে আমার দিকে দেখছিল। আমার কাল রাতের কথা মনে পড়ে গেল। আমার মেয়ে কিভাবে আমার দিকে তাকিয়ে কাঁদছিল। সে চিৎকার করেনি। হয়তো তাকে ভয় দেখানো হয়েছিল যে সে যদি চিৎকার করে তাহলে তার বাবাকে প্রাণে মেরে ফেলা হবে। আমি আমার মেয়ের লাশটা নিয়ে বাড়ি ফিরে এলাম, তার সৎকার করলাম। তারপর আমার আর 2 মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে গেলাম। আমি নিজের গ্রামে ফিরে গেলাম, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার বিয়ে হয়েছিল। আমি আমার মেয়েদের তার দাদু ঠাকুমার কাছে রেখে দিলাম। সঙ্গীতার কথা শোনার পর তারা খুবই উদাস ছিল। আমার সঙ্গীতার কথা রোজ মনে পড়ত। তার মুখটা আমার সামনে ভেসে উঠত। আমার মনে হতো তার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম। কেন আমি কিছু করলাম না? কিছুদিন পর সেন বাবুর ব্যাপারে খবরের কাগজে একটা বড় আর্টিকেল দেখলাম। সেটা পড়ে আমি জানতে পারলাম যে সেন বাবু ওই কাজটা ইন্টারন্যাশনালি করতেন। অনেক বড় বড় এজেন্সি তার পেছনে পড়েছিল। রমেশও তার সাথে এই কাজে যুক্ত ছিল। সে বয়ান দিয়েছে যে এই সব মিথ্যে কথা।
আমরা মেয়েগুলোর বিয়ে দিতাম না। সেন বাবু 1 মাস মেয়েগুলোকে তার কাছে রাখত, আর যখন তার মন ভরে যেত তখন তাদেরকে বাজারে বিক্রি করে দিত। আমার মনে হলো আমি খুব ভালো কাজ করেছি, এমন একটা লোককে শেষ করে। আমার এ ব্যাপারে কোনো আফসোস ছিল না। যদি কোনোদিন পুলিশ আমার খোঁজে আসে, তাহলে আমি তাদের সাফ সাফ বলে দেব, জি হ্যাঁ, আমি ওনাকে খুন করেছি। আমি পালাবো না। কিন্তু আমার 2 মেয়ের জন্য চিন্তা হতো। আমি প্রার্থনা করতাম যে সঙ্গীতা যেন স্বর্গে স্থান পায়, তার আত্মা শান্তি পায়। তার স্বপ্ন ছিল তার 2 বোন লেখাপড়া শিখে ভালো মানুষ হবে, আর এখন সেটা আমারও স্বপ্ন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।